ওকে, আজ থেকে আমরা স্টার্ট করব ক্লাস 11 এনসিইআরটি ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। চ্যাপ্টার নেম ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। এনসিইআরটি থেকে আমরা ফলো করব। ফার্স্ট যে চ্যাপ্টার ইউনিটস মেজারমেন্ট, সেখান থেকে আমরা কি কি পড়বো তার একটা আইডিয়া বা ফ্লো আমি তোমাদের বলে দিচ্ছি। ফার্স্ট যদি দেখো, ফার্স্ট আমরা পড়বো ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে। দেন ইউনিটস, ডিফারেন্ট টাইপস অফ ইউনিট, ইট মে বি এসআই, সিজিএস, এফপিএস, all unit system will read. Then we'll read about significant figure, calculation of error and dimension of physical quantity. Error, dimension of physical quantity and significant figure ক্লাস 11 এর জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। এগুলো আমরা ডিটেলসে খুব ভালোভাবে ধীরে ধীরে করবো যেন তোমাদের ডাউট বা সমস্যা না থাকে। ঠিক আছে, তো আজকে আমরা যেগুলো পড়বো তার টপিকগুলো হচ্ছে, আজকে আমরা বেসিক্যালি জানবো যে ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যাকচুয়ালি কি, যে ফিজিক্যাল কোয়ান্টিটি কি বা কাকে বলবো, এর টাইপস কি, এটা কত ধরনের হতে পারে, তারা কি কি, এবং একটা কনসেপ্ট পড়বো অ্যাঙ্গেল এবং সলিড অ্যাঙ্গেল। তোমরা অ্যাঙ্গেল সম্পর্কে আশা করি সকলেই জানো, সলিড অ্যাঙ্গেল একটা নতুন কনসেপ্ট, সেটা সম্পর্কে আজকে পড়বো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে আমরা যেটা পড়বো যে ফিজিক্যাল কোয়ান্টিটি সেটা কি। ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলবো? যদি কোনো ফিজিক্যাল সিস্টেমের কোনো প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক্সকে আমরা মেজার করতে পারি, সেটাকে আমরা বলবো ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন ধরো কোনো একটা স্কেল দিয়ে আমি একটা দাগ টেনে নিলাম, এই যে লাইনটা টেনে নিলাম সেই লাইনের কিছু একটা লেন্থ থাকবে, তাহলে এর যে প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক, এর কতটা লেন্থ, সেই লেন্থ আমরা স্কেলের সাহায্যে মেজার করতে পারি। এটা ধরো 5 মিটার হলো, তাহলে সেটাকে আমি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি তাকেই বলবো যে কোনো একটা ফিজিক্যাল সিস্টেমের মেজারেবল কোয়ান্টিটি, যেটাকে আমরা মেজার করতে পারি। সেটা হতে পারে যে কোনো ইনস্ট্রুমেন্টের সাহায্যে, বাট যদি সেটাকে আমরা মেজার করতে পারি সেটাকে বলবো ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন ধরো কোনো একটা রুমের টেম্পারেচার আমরা মেজার করবো উইথ দ্য হেল্প অফ থার্মোমিটার, তাহলে সেটাও একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। যদি কোনো একটা অবজেক্টের এনার্জি ফাইন্ড আউট করি, সেটা হবে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, কারণ আমরা এনার্জি মেজার করতে পারছি। সে যে কোনো ইনস্ট্রুমেন্টের সাহায্যে হোক, যদি আমরা কোনো প্রপার্টিকে মেজার করতে পারি সেটাকে আমরা বলবো ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটিকে জেনারেলি তাদের নেচারের উপর ডিপেন্ড করে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। কি কি হবে সেই ক্যাটাগরিগুলো যদি আমি এখানে লিখে দিই, ফিজিক্যাল কোয়ান্টিটি সেটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। এদের নেচারের উপর বা এদের যে ডেফিনেশন তার উপর ডিপেন্ড করে এদেরকে আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। একটাকে আমরা বলি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, অন্যটার আমরা নাম দিই ডিরাইভড কোয়ান্টিটি। আচ্ছা, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি সেটাকে আমরা অনেক সময় বেস কোয়ান্টিটিও বলে থাকি। বেস বলতে কি, যেসব কোয়ান্টিটিগুলোকে নিজেরাই সাফিসিয়েন্ট বলা যেতে পারে। ধরো কোনো একটা স্কেলের সাহায্যে আমরা যে লাইনের লেন্থ মেজার করেছিলাম সেটা 5 মিটার, তো সেই 5 মিটার লেন্থ মেজার করার জন্য অন্য কোনো ফান্ডামেন্টাল কোয়ান্টিটির আমার দরকার নেই। তাহলে ফান্ডামেন্টাল বা বেস কোয়ান্টিটি এরা সেলফ সাফিসিয়েন্ট বলা যেতে পারে। সেলফ সাফিসিয়েন্ট, যারা নিজে নিজেই হতে পারে, অন্য কারোর সাহায্য দরকার নেই। বাট কিছু কোয়ান্টিটি এরকম আছে, যেমন ধরো আমি কোনো একটা অবজেক্টের স্পিড মেজার করব। ঠিক আছে, স্পিডকে আমি যদি ডিফাইন করতে চাই, সেটা আমরা কি লিখতে পারি, কোনো একটা অবজেক্টের কতটা ডিস্টেন্স কভার করেছে ইন এ পার্টিকুলার টাইম, কতটা সময় কতটা ডিস্টেন্স কভার করেছে সেটাকে বলে স্পিড। তাহলে স্পিডও একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, কারণ আমরা স্পিড মেজার করতে পারছি। স্পিডকে বোঝানোর জন্য আমাদের দুটো কোয়ান্টিটি লাগছে, একটা হচ্ছে ডিস্টেন্স, একটা টাইম। তাহলে স্পিডটা কিন্তু বেস কোয়ান্টিটির মধ্যে পড়ছে না, এটাকে ফর্ম করার জন্য দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির সাহায্য নিচ্ছে। তাই স্পিড হবে একটা ডিরাইভ কোয়ান্টিটি। তাহলে যেসব কোয়ান্টিটিকে বেস কোয়ান্টিটির হেল্প নিয়ে ফর্ম করি সেগুলোকে আমরা বলি ডিরাইভড কোয়ান্টিটি। ঠিক আছে, আর যেগুলো নিজে নিজেই তৈরি হতে পারে, অন্য কোনো কোয়ান্টিটির হেল্প লাগে না, সেগুলোকে আমরা বলি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি অর বেস কোয়ান্টিটি। এরকম যদি কিছু এক্সাম্পল আমি দিয়ে দিই, যে কোনো একটা অবজেক্টের মাস কি হবে, সেটা একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, কোনো কিছুর উপর ডিপেন্ড করবে না। কোনো একটা অবজেক্টের লেন্থ কি হবে, কোনো একটা টাইম যদি আমি মেজার করতে চাই সেটা, তা সেগুলো কোনো কিছুর উপর ডিপেন্ড করছে না, অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে নির্ভরশীল নয়, তাই সেগুলোকে আমরা বলবো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। কিন্তু যদি স্পিড, অ্যাক্সেলারেশন, মাস, ফোর্স, এই যে স্পিড, অ্যাক্সেলারেশন এবং ফোর্সের কথা আমি বলছি, সেগুলো
বোঝানোর জন্য বা সেগুলোকে এক্সপ্লেন করার জন্য বা অন্য কোনো বেস কোয়ান্টিটি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির সাহায্য দরকার হয়। তাই সেগুলোকে আমরা বলবো ডিরাইভড কোয়ান্টিটি। তাহলে আমরা কি পেলাম এতক্ষণে? আমরা পেলাম যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে তাদের ডেফিনেশন বা নেচারের উপর ডিপেন্ড করে দুটো টাইপসে ডিভাইড করতে পারি। একটা কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা বেস কোয়ান্টিটি, আরেকটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ওরা নিজেরাই সাফিসিয়েন্ট, মানে নিজেরাই ফর্ম করতে পারে, অন্য কারোর সাহায্য লাগবে না। যদি আমি ডিরাইভড কোয়ান্টিটির কথা বলি, তাদেরকে ফর্ম করার জন্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটির হেল্প লাগবে। যেমন আমি স্পিডের উদাহরণ দিয়ে বোঝালাম, স্পিড আমি যদি কোনো একটা অবজেক্টে মেজার করতে চাই, সেটাকে ডিস্টেন্স এবং টাইম দিয়ে আমি ডিভাইড করি। তো সেটা আমি ফর্ম করার জন্য ডিস্টেন্স এবং টাইমের হেল্প লাগছে, অর্থাৎ বেস কোয়ান্টিটি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির সাহায্য নিয়ে আমরা তাদেরকে ফর্ম করতে পারছি। সেই সমস্ত কোয়ান্টিটিকে আমরা বলছি ডিরাইভড কোয়ান্টিটি। ঠিক আছে, নেক্সট যদি আমরা আরো একটু এগিয়ে যাই তাহলে কি বুঝতে পারবো? নেচারে যতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে তার মধ্যে যদি আমি বলতে চাই, জেনারেলি আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করলাম, ফান্ডামেন্টাল অ্যান্ড ডিরাইভড। ফান্ডামেন্টাল কোয়ান্টিটির সংখ্যা মাত্র 7টি, অনলি 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর দেয়ার। টোটাল ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কতগুলো হচ্ছে? 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কতগুলো আছে? 7। বাকি ম্যাক্স সবগুলোই ডিরাইভড কোয়ান্টিটি, দু একটা আছে সেটা আমি পরে বলছি। তাহলে কতগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে? 7। যদি আমি লিস্ট করে দিই, মাস, লেন্থ, টাইম, টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, amount of substance, and last 7 luminous intensity. নেচারে যে যতগুলো কোয়ান্টিটি আছে তার মধ্যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে মাত্র 7টা। বাকি সমস্ত যে কোয়ান্টিটি আছে ডিরাইভড, সেগুলো এই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিয়ে আমরা তৈরি করতে পারি। তাহলে কি কি হচ্ছে সেগুলো? মাস বা কোনো একটা অবজেক্টের ভর, লেন্থ বা দৈর্ঘ্য, টাইম বা সময়, টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স পদার্থের পরিমাণ, লুমিনাস ইন্টেন্সিটি। তাহলে এই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, বাকি সবগুলোই কিন্তু ডিরাইভড কোয়ান্টিটি। ডিরাইভড কোয়ান্টিটি বলতে কি কি হতে পারে? স্পিড, অ্যাক্সেলারেশন, এনার্জি, পাওয়ার, সমস্ত কিছু ডিরাইভড কোয়ান্টিটি, যেগুলো এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিয়ে তৈরি হচ্ছে। এবার অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে কিছু কোয়ান্টিটি সেগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি না। যেমন ধরো আমি যদি ফোর্সের কথা বলি, ফোর্সের কথা হয়তো তোমাদের মনে হতে পারে যে সেটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি না। তাহলে সেটা থেকে আমরা কি করতে পারি? যে ফোর্স ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি ডিরাইভড কোয়ান্টিটি, সেটা করার জন্য আমরা কিছু স্টেপ অ্যাপ্লাই করতে পারি যে আদৌ কি সেটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি না ফান্ডামেন্টাল কোয়ান্টিটি না। সেটা করার জন্য আমরা এক কাজ করি, যে ধরো আমি ফোর্স, তো ফোর্সটা কি সেটা যদি ডেফিনেশন কি অ্যাকচুয়ালি জানতে পারি, সেটা নিউটনসের সেকেন্ড ল থেকে। ফোর্সের ডেফিনেশন আশা করি সকলেই জানো, ফোর্স ইকুয়াল টু যে নিউটনের সেকেন্ড ল, সেটা থেকে আমরা জানতে পারি ভর, দ্যাট ইজ মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তো ফোর্সের কথা যদি বলি, ফোর্স ইকুয়াল টু আমরা জেনারেলি জানি কোনো একটা অবজেক্টের উপর যে মাস আর তার অ্যাক্সিলারেশন, সেটাকে আমরা বলছি ফোর্স। এবার যদি মাসের কথা বলি, সেটা একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। অ্যাক্সিলারেশন সেটা একটা ডিরাইভড কোয়ান্টিটি, ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটিটা একটা ডিরাইভড কোয়ান্টিটি, যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ফোর্স একটা ডিরাইভড কোয়ান্টিটি যেটা একের বেশি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিয়ে তৈরি করছে, তাহলে এটাকে একটা ডিরাইভড কোয়ান্টিটি বলা যাবে। যদি পাওয়ারের কথা বলি, পাওয়ার এটাকে আমরা বলি ওয়ার্ক ডান বা এনার্জি বাই টাইম। সেটাও কিন্তু একের বেশি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিয়ে তৈরি। ওয়ার্ক ডান সেটাকে আমরা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বলতে পারি বাই টাইম। তাহলে পাওয়ার একটা ডিরাইভড কোয়ান্টিটি যেটা অনেকগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিয়ে তৈরি হচ্ছে। তাহলে নেচারে যে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, বাকিগুলো ডিরাইভড কোয়ান্টিটি। ঠিক আছে, কিছু কোয়ান্টিটি এরকম আছে যেগুলো ফান্ডামেন্টালও না, ডিরাইভড না, সেগুলোকে আমরা বলি সেমি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। সেগুলো পার্টিকুলার রেশিও, যেমন অ্যাঙ্গেল বা সলিড অ্যাঙ্গেল, সেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিও না, ডিরাইভড কোয়ান্টিটিও না, সেগুলোকে আমরা বলি সেমি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি।
অনেক সময় অ্যাঙ্গেল এবং সলিড অ্যাঙ্গেলকে সেমি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসাবে কনসিডার করা হয়। ঠিক আছে, অ্যাঙ্গেল এর ইউনিট জেনারেলি আমরা ধরে থাকি রেডিয়ান, অথবা তোমরা পড়ে থাকবে ডিগ্রি। ফর সলিড অ্যাঙ্গেল স্টেরেডিয়ান, এটা হচ্ছে ইউনিট, অ্যাঙ্গেলের ইউনিট রেডিয়ান, সলিড অ্যাঙ্গেল স্টেরেডিয়ান। তার আগে যদি বলি অ্যাঙ্গেল, যদি কোনো একটা এরকম স্ট্রেট লাইন বা রড কিছু একটা থাকে, এই সেন্টারকে কেন্দ্র করে যদি এভাবে ঘুরতে থাকে, কিছু একটা পার্টিকুলার ডিস্টেন্স এই সার্কুলার পাথে কভার করলো, সেটাকে আমরা বলি অ্যাঙ্গেল থিটা। যদি এটার লেন্থ আর হয়, আর্কের লেন্থ এস হয়, আমরা এখান থেকে একটা রিলেশন খুঁজে পাই এস ইকুয়াল টু আর থিটা, অথবা উই ক্যান রাইট থিটা ইকুয়াল টু এস বাই আর। যে কোনো একটা সময় অ্যাঙ্গেলকে ডিফাইন করা যেতে পারে আর্কের লেন্থ বাই সেই সার্কুলার পাথের রেডিয়াসকে। তো সেটা একটা কোয়ান্টিটি রেশিও, আর্কের লেন্থ আর রেডিয়াসের লেন্থ। এটা দুটো কোয়ান্টিটি রেশিও হওয়া সত্ত্বেও এর কিন্তু একটা পার্টিকুলার ইউনিট আছে যেটাকে আমরা বলি রেডিয়ান। তাই এটাকে ফান্ডামেন্টাল, সেমি ফান্ডামেন্টাল কোয়ান্টিটির আন্ডারে রাখা হয়। স্টেরেডিয়ানের যদি কথা বলি, এটা হচ্ছে কোণেরই 3D ভার্সন বলা যেতে পারে। যেমন এখানে একটা আর্ক লেন্থের জন্য একটা পার্টিকুলার রেডিয়াস কতটা সার্কুলার পাথে ডিসপ্লেসমেন্ট করছে সেটাকে আমরা বলছি অ্যাঙ্গেল। তেমন যদি একটা পার্টিকুলার সারফেসের জন্য যদি বলি, একটা পার্টিকুলার সারফেস এরিয়া, পার্টিকুলার সারফেস এরিয়া একটা স্ফিয়ার বা গোলকের কেন্দ্রে কতটা অ্যাঙ্গেল মতো ফর্ম করছে, সেটাকে মানে অ্যাঙ্গেলের 3D ভার্সন, সেটাকে আমরা বলছি সলিড অ্যাঙ্গেল। মানে এই যে ব্যাপারটা, এটাকে বলছি সলিড অ্যাঙ্গেল। সেটাকে কিভাবে ডিফাইন করা হয়? সলিড অ্যাঙ্গেলকে জেনারেলি ওমেগা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা ডিফাইন করা হয় এই যে সারফেস, সেই সারফেসের এরিয়া, আর সারফেসটা স্ফিয়ারের সেন্টার থেকে কতটা ডিস্টেন্সে আছে তার স্কোয়ার। তা সেটাও কিন্তু একটা রেশিও, সারফেস এরিয়া বাই যে রেডিয়াস, সেই রেডিয়াসের স্কোয়ার। এবং এটাকেও সেমি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসাবে কনসিডার করা হয়। তাহলে বোঝা গেল অ্যাঙ্গেলটা কি। অ্যাঙ্গেলটা হচ্ছে কোনো একটা রড বা কোনো একটা লেন্থ যদি একটা সেন্টারকে কেন্দ্র করে এভাবে ঘুরতে থাকে, সেটাকে আমরা বলছি অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের 3D ভার্সন হচ্ছে সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে, সলিড অ্যাঙ্গেলকে আমরা কিভাবে ডিফাইন করি? একটা পার্টিকুলার ডিস্টেন্স একটা স্ফিয়ারের উপর যেটা সারফেস ইমাজিন করি, সেই সারফেসের এরিয়া বাই রেডিয়াসের স্কোয়ার, সেটাকে আমরা বলি সলিড অ্যাঙ্গেল, এবং এর ইউনিটকে বলা হয় স্টেরেডিয়ান। ঠিক আছে, এখন কিছু কোশ্চেন আমার আছে, সেই কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। ফার্স্ট যদি আমি বলি যে তোমরা ক্লাস 10-এ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সম্পর্কে পড়েছো। এর ইউনিট বা এটা বেস কোয়ান্টিটি অর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি? নেক্সট, যদি বলি যে কোনো একটা অবজেক্টের সারফেস এরিয়া, সেটা একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি না বেস ডিরাইভড কোয়ান্টিটি? নেক্সট যদি বলি ওয়েট, সেটা একটা ফান্ডামেন্টাল না ডিরাইভড? যদি অ্যান্সার জেনে থাকো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। নেক্সট ক্লাসে আমি এগুলো অ্যান্সার দেবো। ওকে, বাই। পরের ক্লাসে আমরা ইউনিটস সম্পর্কে স্টার্ট করবো। ডিফারেন্ট টাইপস অফ ইউনিট, এসআই ইউনিট, সিজিএস ইউনিট, এফপিএস ইউনিট, সেগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করবো।